নমস্কার, শুরু করছি বাংলা বলছি। আজকে বাংলা বলছেতে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা প্রায় প্রত্যেক অভিভাবক অভিভাবিকার মাথা ব্যথার কারণ। প্রাইভেট স্কুলের ফি যদি আমরা দেখি, ৮০-র দশকের মাঝামাঝি থেকে এই প্রবণতাটা শুরু হয় যে সরকারি স্কুল নয়, বেসরকারি স্কুল, বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল, সেখানে বাচ্চাদের ভর্তির প্রবণতা এবং এক এক করে ব্যাঙের ছাতার মতো অলিতে গলিতে গজিয়ে উঠতে থাকে নানা ধরনের বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। আস্তে আস্তে সরকারি স্কুলগুলোর যে স্বাস্থ্য তার ভগ্ন দশা তৈরি হয়। আস্তে আস্তে সরকারি স্কুল থেকে মুখ ফেরাতে থাকেন অভিভাবক অভিভাবিকারা এবং এরপর তো বিষয়টা এমন জায়গায় দাঁড়ায় যেন সরকারি স্কুলে যাওয়াটা খুব হীন একটা ব্যাপার। কেউই পারতপক্ষে যদি সামান্যতম সাধ্য তার থাকে, তিনি চান না যে তার ছেলে বা মেয়েকে সরকারি স্কুলে পাঠাতে। সরকারি স্কুলের পরিকাঠামো থেকে শুরু করে সরকারি স্কুলের শিক্ষকের সংখ্যা, এই সমস্ত বারবার উদ্বেগের সৃষ্টি করেছে। আর এই সুযোগ নিয়ে প্রাইভেট স্কুলগুলি তাদের ইচ্ছে মতো ফিজ বাড়িয়ে গেছে এবং এই ফিজ নিয়ে আমরা বিভিন্ন সময় দেখেছি নানান অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হতে। আমরা দেখেছি হঠাৎ করে ফি বাড়িয়ে দেওয়া হয়েছে, অভিভাবক অভিভাবিকারা তারা গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এমন অভিযোগও উঠেছে যে স্কুলের ফি দিতে পারেননি সময় মতো, তাই ছাত্র বা ছাত্রীকে, যারা একদম নিতান্ত শিশু বা কিশোর, তাদের স্কুলে আসতে না করা হয়েছে। বারবারই প্রশ্ন উঠেছে যে এই যে হঠাৎ করে ফি বাড়িয়ে দেওয়া, কোন রকম আলোচনা না করে অভিভাবকদের অন্ধকারে রেখে তার উপর কোনো নিয়ন্ত্রণ নেই এবং কখনো ডেভেলপমেন্ট ফির নামে কখনো অন্যান্য ফির নামে যে বিশাল চাপটা এই পরিবারগুলোর ওপর দেওয়া হচ্ছে, তারা সেটা সামলাবেন কি করে? এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখলাম রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গতকাল বিধানসভায় বললেন যে বেসরকারি স্কুল নিয়ে তার ফিজ পরিকাঠামো নিয়ে হাইকোর্টের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে একটি বিল আনা হবে। আমরা দেখেছিলাম 2023-এর অগস্টেও এই কমিশন গঠনের কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও গত 2 বছরে সেই সম্পর্কে খুব একটা অগ্রগতি হয়নি, আবারও একই সুর শোনা গেল শিক্ষামন্ত্রীর গলায়। কি বলছেন অভিভাবক অভিভাবিকারা, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব আজকের বাংলা বলছেতে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন দেবাশিস ধর, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য, রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি এবং রয়েছেন ইউনাইটেড গার্জিয়ানস অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য। আমি আলোচনায় আসার আগে একটু দেখে নেওয়ার চেষ্টা করব প্রতিবেদনে। রাজ্যের বেসরকারি স্কুলগুলির লাগাম ছাড়া ফি নেওয়ার প্রবণতা রুখতে এবার কড়া আইন প্রণয়নের কথা ভাবছে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ব্রাত্য বসু। রাজ্য বিধানসভার অধিবেশনে বেসরকারি স্কুলের ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন বাঁকুড়া জেলার ছাপনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। তার জবাবেই নয়া বিল আনার সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী, কারণ দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধি নিয়ে বহু অভিযোগ এসেছে সরকারের কাছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং নির্দেশ করে তাই আমরা একটা এই বিষয়ে বিল আনতে চাই। সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে আছে, বিবেচনাধীন আছে। আশা করছি এটা আমরা খুব তাড়াতাড়ি আমরা এটা বিধানসভায় পাশ করাতে পারবো। শিক্ষা দপ্তর সূত্রে খবর, প্রস্তাবিত কমিশনে মোট 11 জন সদস্য থাকবেন। কমিশনের প্রধান হবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। থাকবেন স্কুল শিক্ষা কমিশনার, প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ শিক্ষা সংসদের সভাপতি, শিক্ষামন্ত্রী মনোনীত 2 জন শিক্ষাবিদ। এছাড়া সিবিএসই এবং আইসিএসই বোর্ডের প্রতিনিধিরাও থাকবেন। বিভিন্ন বেসরকারি স্কুলের বেতন সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে তা সমাধানের দায়িত্ব থাকবে এই কমিশনের ওপর। এই কমিশন গঠনের মূল উদ্দেশ্য বেসরকারি স্কুলগুলির অতিরিক্ত বেতন নেওয়া আটকানো এবং বেতন সংক্রান্ত অন্যান্য অভিযোগও খতিয়ে দেখে তা দ্রুত সমাধান করা। প্রচুর মধ্যবিত্ত অভিভাবক এই হঠাৎ করে বেতন বৃদ্ধি হলে তিনি তো মাসের শুরুতে একটা পরিকল্পনা করে রাখেন যে ছেলে মেয়ে ভর্তির জন্য তার এই খরচা আছে। হঠাৎ করে একটা নোটিশ দিয়ে সেই বেতন বাড়িয়ে দেওয়া
অন্যান্য কর্পোরাল পানিশমেন্ট, নানা রকমের পরিকাঠামোগত অভাব, এগুলো বেশ কিছু বেসরকারি বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। চলতি বছর 19শে ফেব্রুয়ারি বেসরকারি স্কুলগুলির লাগাম ছাড়া বেতন বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। বেতন বৃদ্ধির ওপর কেন নিয়ন্ত্রণ থাকবে না রাজ্য সরকারের প্রশ্ন তুলেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, এই রাজ্যে অনেক বেসরকারি স্কুলে ফি বৃদ্ধি নিয়ে অনেক আবেদন জমা পড়েছে, সব ক্ষেত্রে আদালত নির্দেশ দিতে পারে না। রাজ্য সরকার অন্যান্য বিলের মতো সিদ্ধান্ত নিতে পারে, কেন রাজ্যের শিক্ষামন্ত্রী এটা নিয়ে ভাবছেন না? বিলের মধ্যে দিয়ে রাজ্য বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারে, রাজ্য চোখ বন্ধ করে রাখতে পারে না। মনে হয় বেসরকারি স্কুলের ক্ষেত্রে লাভের লাভ কিছু হবে না। যদি সত্যি করতে হয় তাহলে কড়া আইন আনা প্রয়োজন এবং কড়া আইন এনে সেই নিয়ন্ত্রণ করা উচিত। কারণ সত্যি কলকাতাতে বেশ কয়েকটি বেসরকারি স্কুল আছে যাদের ফিজ এতটাই বেশি আমার পক্ষেও চালানো সম্ভব না। দিয়ে রেগুলেটরি কমিশন করবে না কি করবে, বিধানসভায় বিল আনবে, সরকার চর্চা করছে। আমি বলছি সেই পুরোনো কথাটাই, টাস্কফোর্স বাজারে ঘুরে গেলেই জিনিসের দাম বেড়ে যায় কেন? মুখ্যমন্ত্রী তো রেগুলেটরি কমিশনের মতন করে কমিশন করেছেন স্বাস্থ্য, তাতে চিকিৎসার খরচ বেড়ে যাচ্ছে, কমছে তো না। 17 সালে প্রাইভেট স্কুল তার পরিচালকদের নিয়ে সভা করেছিলেন, খরচ কমাতে হবে, উল্টে বেড়ে গেল তো। মুখ্যমন্ত্রী যা বলেন হয়তো ঠিক উল্টো। রেগুলেটরি কমিশন করে উনি কি সরকারি স্কুল তার 12টা বাজিয়ে প্রাইভেটের রমরমা ব্যবসা করার সুযোগ করে দেওয়ার জন্য করছেন? বরং সরকারের উচিত সরকারি স্কুল, সরকারি ব্যবস্থাপনায় পোষিত স্কুল, সেখানকার শিক্ষার ব্যবস্থাটা করা। ছাত্র কেন কমছে, লেখাপড়া কেন হচ্ছে না, শিক্ষক কেন নেই, তার ব্যবস্থা করা, যাতে গ্রাম শুদ্ধ ছেলেমেয়েরা যেভাবে স্কুলকে ভরসা করতে পারতো সেই ভরসা করতে পারে। উনি সরকারি ব্যবস্থা শিক্ষার 12টা বাজিয়ে দিয়েছেন। এখন প্রাইভেটের ব্যবসা বাড়াবার জন্য এক একদিন এক একটা মিটিং করেন। এখন আবার রেগুলেটরি কমিশন না কি একটা করবেন, 2 লাখ, 1.5 লাখ, 2.5 লাখ টাকা প্রাইভেটে শিক্ষার জন্য। অপরাধ হচ্ছে। মুখ্যমন্ত্রী কাজ সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে প্রাথমিকভাবে পুষ্ট করা, যাতে এই প্রাইভেটের ব্যবসাটা কমে। সেটা না করে উনি প্রাইভেটের ব্যবসাটা আসলে যাতে বাড়ে তার ব্যবস্থা করছেন। সুস্মিতা হাইকোর্টের এই পর্যবেক্ষণের পরেই নড়েচড়ে বসল রাজ্য সরকার। বেসরকারি স্কুলগুলিতে ফি নিয়ন্ত্রণ নিয়ে সক্রিয় শিক্ষা দফতর। তবে রাজ্যের একটি কমিশন গঠনের সিদ্ধান্ত আগেই নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন গঠনের জন্য 2023 সালের অগস্ট মাসে নীতিগত অনুমোদন দেয় রাজ্য মন্ত্রিসভা। রাজ্য সরকার এই সংক্রান্ত বিল পেশ করে তা আইনে পরিণত করলে বেসরকারি স্কুলের বেতন নিয়ে অভিভাবকদের দীর্ঘ অভিযোগের সমাধান হতে পারে বলেই অনুমান। দেবজ্যোতি ঘোষ ও দেবাশিস সেনগুপ্তর রিপোর্ট, কলকাতা টিভি। আমি প্রথমে সুপ্রিয়বাবুকে দিয়ে শুরু করি, কারণ যারা ভুক্তভোগী অভিভাবকরা, তাদের ঠিক কি ফেস করতে হয় এবং এই নিয়ন্ত্রণ যদি আনা যায় তাহলে সেটা তাদের জন্য কতটা স্বস্তির হবে বা আদৌ স্বস্তির হবে কিনা। কারণ এই প্রশ্নও তো উঠবে যে সরকার প্রাইভেট সেক্টরে সরাসরি নিয়ন্ত্রণ কায়েম করতে পারে কিনা, বা যদি নিয়ন্ত্রণ কায়েম করে, যদি তাতে স্কুলগুলি না পোষায়, যদি তারা সে স্কুল বন্ধ করে দেয়, কারণ তাদের কাছে ডেফিনেটলি এটা একটা বিজনেস এবং তার প্রফিট অ্যান্ড লস সেটা ম্যাটার করে। তখন আমি সুপ্রিয়বাবুর কাছে আসবো। সুপ্রিয়বাবু, কি মনে হয় যে এই কমিশন গঠন করা হলে সেটা কিছুটা হলেও রিলিফ দেবে অভিভাবকদের? অবশ্যই রিলিফ দেবে। তবে আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন আমি সেখান থেকেই বলতে চাই যে এডুকেশন বিজনেস নয়। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের সময় বা তারও আগে যারা শিক্ষার অগ্রগতির স্বার্থে কাজ করে গেছেন, রামমোহন, বিদ্যাসাগর, পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামী হিসাবে সুভাষ বোস, এমনকি মহাত্মা গান্ধী পর্যন্ত, তারা বলেছেন এডুকেশন হচ্ছে সূর্যের আলোর মতো, ধনী এবং গরিব নির্বিশেষে একই মানের শিক্ষা পাবে, সেটা সরকারি ক্ষেত্রে হোক বেসরকারি ক্ষেত্রে হোক। আমরা যারা অভিভাবক, আমরা স্বেচ্ছায় বেসরকারি স্কুলে আমাদের সন্তানদের ভর্তি করি না, আমরা বাধ্য করি। কারণ ক্রমাগত সরকারি স্কুলের তার শিক্ষা, তার সমস্ত কিছুর মান এতটাই ধীরে ধীরে নামছে। আপনি শুরুতেই বলেছেন
বহু অভিভাবক সাধ্যাত্মিক জায়গায় গিয়ে বাধ্য হয় তার সন্তানকে একটু ভালো শিক্ষা দিতে। এই জায়গায় দাঁড়িয়ে বেসরকারি স্কুলগুলোতে শুধু শিক্ষার সমস্যা নয়, ফি বৃদ্ধির সমস্যা নয়। আমার সুপ্রিয়বাবু এখানেই প্রশ্নটা, আপনি যেটা বললেন ঠিকই তো, যারা মনীষীরা তারা বলে গেছেন যে শিক্ষা হচ্ছে সূর্যের আলোর মতো, যাতে সবার সমান অধিকার, ধনী দরিদ্র নির্বিশেষে, এবং আমরা মুখে দেখি রাইট টু এডুকেশন, কিন্তু আসলে তো সেই সূর্যের আলো আপনাকে অনেক বেশি কাঠখড় পুড়িয়ে কিনতে হচ্ছে, অনেক বেশি কাঠখড় এবং এই পরিস্থিতি হচ্ছে কেন? কেন স্বাভাবিকভাবে এই শিক্ষা সেটা নেওয়া যাচ্ছে না? এখানে আমি সরাসরি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি সরকারি স্কুলে পাঠাচ্ছেন না কেন আপনার ছেলে বা মেয়েকে? কারণ সেখানে শিক্ষার মানটা সেই জায়গায় নেই। আমি নিজে সরকারি স্কুলে পড়েছি, আমার বাবা সরকারি স্কুলে পড়েছেন, এবং সরকারি স্কুলে পড়ে আমরা একটা মানকে সেখান থেকে রক্ষা করেছি। আমি ছোটবেলায় দেখেছি আমাদের পশ্চিমবাংলার যে বোর্ড, সেই বোর্ডের যে মান ছিল, আজকে কিন্তু এই মানটা নেমেছে। এই মানটা একদিনে নামেনি, এর নামার প্রক্রিয়াটা আপনি একদমই ঠিক বলেছেন, 80-র দশক থেকে শুরু হয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ধীরে ধীরে শেষ করার। তাই আজকে বেসরকারি নির্দিষ্টভাবে বলতে গেলে যে যখন থেকে আমরা দেখেছি যে আমাদের বাবা কাকা থেকে শুরু করে আমাদের আগের জেনারেশন যারা সরকারি স্কুলেই পড়াশোনা করেছেন বাংলা মাধ্যমে, তারা কিন্তু বাংলা এবং ইংরেজি দুটো সাবলীলভাবে বলতে এবং লিখতে পারেন। তাদের বেশিরভাগই, হয়তো তারা সেই অ্যাকসেন্টে ইংরেজি বলতে পারেন না, কিন্তু বেসিক যে ইংরেজি শিক্ষাটা, তার গ্রামারটা, সেটা তাদের আয়ত্তে। কিন্তু এই 80-এর দশকের মাঝামাঝি থেকে যখন এক্সপেরিমেন্টেশন শুরু হলো, যখন আমরা দেখতে পেলাম যে ইংরেজি প্রাথমিকে তুলে দেওয়ার যে সিদ্ধান্ত হলো, তারপর থেকে কি আরো বেশি করে প্রবণতাটা তৈরি হয়নি বেসরকারি স্কুলে ছেলে মেয়েকে পাঠানোর? সেখান থেকেই প্রবণতার শুরু, এবং তার পরবর্তী ক্ষেত্রে উদারীকরণের আর্থিক নীতির ফলে যখন শিক্ষা আরো বড় বেশি করে বেসরকারীকরণ এবং বাণিজ্যিকীকরণের দিকে ঝুঁকলো, তখন কিন্তু এই বেসরকারি স্কুলে রমরমা একদিকে যেমন বাড়তে শুরু করলো, সরকারি শিক্ষার মান নামতে শুরু করলো। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে বেসরকারি স্কুলে যারা পড়াচ্ছি, যেটা বলছিলাম যে শুধু ব্যাপক ফি বৃদ্ধি নয়, আমরা করোনা পরিস্থিতিতে একটা উদাহরণ দিলে বুঝবেন যে করোনা পরিস্থিতিতে যখন অনলাইন ক্লাস হচ্ছে, তখন মোজা নিতে বাধ্য হচ্ছে ছাত্রছাত্রীরা। যে মোজাটা, পাটা কিন্তু অনলাইন ক্লাসে দেখানো যাবে না, মানে দেখা যাবে না। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে সরকারি বেসরকারি শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়েছে। আমি আসবো, ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শম্পা সেন, আমি তার কাছেও আসবো। আমি একটু আসি অনির্বাণের কাছে, যে অনির্বাণ, ডেফিনেটলি এই যে লাগাম ছাড়া একটা ফি বৃদ্ধি, তার সঙ্গে ক্যাপিটেশন ফি থেকে শুরু করে ডেভেলপমেন্ট ফি, নানা রকম নামে নানাভাবে আরও বেশি টাকা আদায় করা, এর প্রবণতাটা আমরা দেখেছি। কিন্তু একই সঙ্গে এই প্রশ্ন তো উঠবে যে সরকার কি সরাসরি একটা বেসরকারি ক্ষেত্রে নিয়ন্ত্রণ কায়েম করতে পারে, নাকি আসলে যেটা করা দরকার ছিল যে সরকারি স্কুলের পরিকাঠামো, তার মান, তার উপর এতটাই জোর দেওয়া দরকার ছিল যে আমি এই প্যারালাল শিক্ষা ব্যবস্থাটা, এই যে প্রাইভেট বেসরকারি শিক্ষা ব্যবস্থাটা, তার আমি বিকল্পটা দিতে পারছি, লোকে বাধ্য হচ্ছে না তার ছেলে মেয়েকে বেসরকারি স্কুলে পাঠাতে। দেখুন, দ্বিতীয় বক্তব্যটার সঙ্গে আমি সহমত, এটার সঙ্গে আমি অসহমত হতে পারছি না, এবং সেটা অ্যাপ্লাইজ টু অল ওভার আওয়ার কান্ট্রি। প্রথমটার উত্তরে বলি যে হ্যাঁ, সরকার এটা পারে, আইনেই এই প্রভিশন আছে। আমি নৈতিকতার পার্টটায় পড়ে যাচ্ছি। আইনে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009-এর রুল 11/1/B-তে স্পষ্টভাবে বলাই থাকে যে কোনো স্কুল যখন রেকগনিশনের জন্য অ্যাপ্লাই করছে, তাকে ডিক্লারেশন দিতে হয় যে তারা প্রফিটের জন্য এই এডুকেশনাল ইনস্টিটিউশনটা চালাতে পারবে না। অর্থাৎ এডুকেশন ইন আওয়ার কান্ট্রি অ্যাকর্ডিং টু দ্য ল ইজ নট ফর সেল, সো টু সে। তো সেখানে সে প্রফিটের জন্য বিজনেস পারপাস এটা স্কুল চালাচ্ছে, এটা সে করতে পারে না। বাস্তবে যেটা হয় সেটা তো আমরা দেখতেই পাচ্ছি কি হয়, বিভিন্ন ফিয়ের মাধ্যমে নাম দিয়ে, গালভরা নাম দিয়ে যে টাকাগুলো তোলা হয়, সেটা যে প্রফিটের জন্যই হয়, দ্যাট ইজ ভেরি ক্লিয়ার। অর্থাৎ আইনের দিক থেকে তারা কিন্তু ভঙ্গই করছেন। তারা নিজেরা যে ডিক্লারেশনটা দিচ্ছেন, তারা সেটা কন্ট্রারি কাজ যদি করেন, তাহলে সরকারের এমনিতেই আরটিই অ্যাক্ট অনুযায়ী চাইলে তারা করতে পারে, মুভ করতে পারে। আরও স্পেসিফিক স্টেট গভর্নমেন্ট যদি মনে করে যে আমরা আরও বেটার ল দরকার, একটু আগে যে আলোচনাটায় এখানে ব্রাত্যবাবু যে বক্তব্য বলছিলেন, বা হাইকোর্টের মাননীয় বিচারপতি যেটা বলেছেন যে নির্দিষ্টভাবে
সুন্দরভাবে আইন করে যদি এই নিয়ন্ত্রণটা করা যায় তাতে অন্যায় তো কিছু নেই, বরং সেটা নিড অফ দি আর আমরা বলতে পারি। তো সেই জায়গা থেকে অলরেডি তারা নিজেরাই এই আইনটা ভঙ্গ করছে, নিজেরা ডিক্লারেশন দিয়ে আইনটা ভঙ্গ করছেন। এবার তাদেরকে চেপে ধরার জন্য যদি নতুন করে একটা আইন প্রণয়ন করতে হয়, রাজ্য সরকার করে বা যদি ইউনিয়ন সরকারও করতে চায় করতেই পারে, সেইটার আমরা তো সাধারণ মানুষ হিসেবে স্বাগত জানাবো। নৈতিকতার দিক থেকেও দরকার, আইনের দিক থেকে প্রভিশন এমনিতেই রয়েছে। আমি একটা জাস্ট কথা বলবো, এখানে অলরেডি একটা আইন আছে অ্যাজ পার গভর্নমেন্ট নোটিফিকেশন নং 323 AC ল ডেটেড 15/3/2012, রুলস 2012, রুল 10/15/G, ফি স্ট্রাকচার for the students which cannot be enhanced without the prior permission of the state government. Already ডিআই এর তো এখানে রোল থাকেই। আমি দেবাশিসদার কাছে একটু আসি। দেবাশিসদা, একটু বলতে আমার সময় লাগবে, মানে আমি একটা খুব প্রাসঙ্গিক একটা কথা বলার চেষ্টা করছি। মানে আমাদের আইপিএস এর ট্রেনিং সেন্টারে যেখানে আছে সেখানে ডিআইজি বা সিনিয়র লেভেলে যাওয়ার আগে একটা ট্রেনিং হয়, ঠিক আছে? সেই ট্রেনিংয়ে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হয়েছিল, যদিও সেটা পুলিশ সংক্রান্ত ছিল না, ওটা ইয়ের বাইরে গিয়ে হয়েছিল। ডক্টর প্রবীণ কুমার বলে একজন আইপিএস অফিসার আছেন তেলেঙ্গানা ক্যাডারের, তেলেঙ্গানা বা আন্ধ্র, আমি ভুলে যাচ্ছি। তো উনি বেসিক্যালি তখন স্টেটের মানে এডুকেশন সেক্রেটারি ছিলেন। খুব আনইউজুয়াল পোস্ট, সাধারণত হয় না একজন আইপিএস অফিসারের ক্ষেত্রে। তো ওই জগনমোহন রেড্ডির বাবা যখন উনি চিফ মিনিস্টার ছিলেন, উনি ওই বীরাপ্পান বা এই পুরো নকশাল অপারেশনগুলো করেছিলেন। ওনার উপর সিভিয়ার থ্রেট ছিল যে কোনো সময় মেরে দিত। তো সেই সময় ওই সম্ভবত রাজশেখর রেড্ডি উনি ডেকে বলেছিলেন যে তোমাকে আমি ওখান থেকে সরিয়ে দিয়ে আমি তোমাকে এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি করে দিচ্ছি, নাহলে যে কোনো সময় তোমার উপরে কিন্তু এমন একটা থ্রেট আছে আমি সেটা সামলাতে পারবো না। ওই ভদ্রলোক ওখানে যাওয়ার পরে পুরো এডুকেশন যে মানে ওই যে সিস্টেমটা, দেখুন আমরা এডুকেশন কিন্তু সকলের জন্য, শিক্ষা সকলের জন্য। মেধা কিন্তু একটা বাচ্চার যখন একদম ছোট থাকে সকলেরই কিন্তু একটা মিনিমাম একটা লেভেল থাকে, খুব কম বেশি থাকে না। কিন্তু পরবর্তীকালে যে নার্চারিং হয় সেখানেই কিন্তু আস্তে আস্তে প্রভেদটা হয়ে যায়। আমাদের যে আজকে এডুকেশনের যে স্ট্যান্ডার্ড, আজকে যদি আপনি সাউথে যান বা আপনি যদি হিল স্টেশনগুলোতে যান, ওখানে কিন্তু একটা মিনিমাম যে স্ট্যান্ডার্ড আছে ওটা কেন হাই, আমি এই জায়গায় গিয়ে সঙ্গে আমি এই বেসরকারিকরণের জায়গাটাতে আসব। তো এই জায়গায় দাঁড়িয়ে সরকার ওইখানে উনি যে পলিসিটা নিয়ে এসেছিলেন যে বোর্ডিং স্কুল বা যেটা ইয়েদের ক্ষেত্রে হয়, বেসরকারিকরণের ক্ষেত্রে হয়, সেটা কিন্তু উনি সরকারিভাবে ওটা চালু করেছিলেন। এবং সেখানে যে এডুকেশন সিস্টেম, মানে আমাদের যে স্লাইডগুলো দেখিয়েছিলেন, যে প্রেজেন্টেশনটা দেখিয়েছিলেন, মানে অসাধারণ। মানে সরকার এই যে ওনার 2-2.5 বছর লেগেছিল সেই লেভেলে স্কুল তৈরি করতে, সরকার সে বছরে সম্ভবত 30,000 কোটি টাকা মানে অ্যালট করেছিলেন মুখ্যমন্ত্রী তখনকার, যে এই স্ট্যান্ডার্ড অফ এডুকেশন ওটাকে সেই জায়গায় নিয়ে আসতে। শুধু ঢেলে সাজানোর না, মানে আমি আপনাকে এটা হয়তো আমার কাছে এই ইয়েটা নেই, থাকলে আমি জানলে নিয়ে আসতাম কিছুটা, মানে ওর ইয়ে দেখাতাম। মানে যে লেভেলে আজকে ওটা নিয়ে গেছে, ওখান থেকে পরবর্তীকালে সেইখান থেকেই ধরুন আইআইটি IIM থেকে তো ক্র্যাক করছে। ওখান থেকে একটা সিস্টেম ছিল, ওরা যে যারা মানে খুব মেধাবান যারা ছাত্র ছিল, কিন্তু সবাই কিন্তু খুব মানে কারো বাড়িতে কাজ করে, জেলের ছেলে, তারা গিয়ে ইসরোতে গিয়ে ওখানে পার্টিসিপেশন করছে, ডিবেটে গিয়ে করছে, অল ইন্ডিয়ার ক্ষেত্রে লেকচার দিচ্ছে। আমার এটাই বলার বক্তব্য, দেখুন আমাদের এখানে সাধারণত যে স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, আবার যেখানে ফিরে আসছি, সাধারণত বেসরকারি ক্ষেত্রে যারা পড়াশোনা করার সুযোগ পায়, তারা যে বিভিন্ন রকম যে টেকনোলজি বা অন্যান্য যে সাপোর্ট পায়, তাতে যে জায়গায় পৌঁছে গেছে সেই তুলনায় আমাদের গড় মেধাটা অনেকটা কম। আমি এখানে আসবো একটু অশোকদার কাছে। অশোকদা, শুধুমাত্র এই কমিশনটা সেটাই কি সলিউশন, নাকি একই সঙ্গে আসলে যেটা করতে হবে যে সরকারি শিক্ষার যে ব্যবস্থাটা, যে সেক্টরটা, সেটাকে একদম খোলনলচে বদলে সেটাকে আপগ্রেড করতে হবে? মৌপিয়া, খুব ভালো জায়গাটা আলোচনাটা এসেছে। আমি শুধু একটা কথা বলি যে এই ধরনের কমিশনিং বা এই ধরনের সরকারি আইন, এটারও খুব ভীষণভাবে প্রয়োজন আছে। এবং সত্যি যদি রাজ্য সরকারের সদিচ্ছা থাকে এই ব্যাপারে, তাহলে কিন্তু এর একটা সুফল পাওয়া যাবে। কারণ আমি একটা কথাকে বলতে হবে, এই যে শুধুমাত্র বেসরকারি স্কুলগুলির ফিজের কথা নয়, ফিজ তো রয়েছে, সে ফিজ দিতে যদি দেরি হয় তাহলে লেট ফাইন দিতে হচ্ছে। মানে 3,000 থেকে 6,000 যদি বেতন হয়, এমনকি সাম্প্রতিক অতীতে একাধিক এরকম ইনস্ট্যান্স সামনে এসেছে যেখানে রাইট টু এডুকেশন সেটাকেও
খারিজ করা হয়েছে এবং বলা হয়েছে যে বাচ্চাকে পাঠাবেন না স্কুলে। একদম। এবং তার থেকে বলা মরার উপর খাড়ার গা, মানে 3000 থেকে 6000 যদি বেতন হয়, মাসের 12 অথবা 13 তারিখ অবধি একটা কার্টন টাইম, সে টাইমটা যদি পেরিয়ে যায় তাহলে 400 থেকে 600 টাকা ফাইন প্রতি মাসে। মানে ভাবুন কোন জায়গাটা গিয়ে পৌঁছেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গাটা যে সরকারি স্কুল বা সরকার পোষিত যে স্কুলগুলি এ রাজ্যে রয়েছে, সে স্কুলগুলিতে যে রিসোর্স, সেই রিসোর্স কিন্তু কারোর চেয়ে কম নয়। যোগ্য শিক্ষকরা রয়েছেন, যোগ্য পরিকাঠামো একটা সময় ছিল এবং আমরা তো সেখান থেকে বেরিয়ে এসেছি, এর মধ্যে তো অন্য কিছু নেই। কিন্তু প্রাথমিকে ইংরেজি তুলে দেওয়ার যে একটা চরম ভুল সিদ্ধান্ত একটা দিন নেওয়া হয়েছিল বিগত সরকারের আমলে, তার খেসারত কিন্তু আজও দাঁড়িয়ে দিতে হচ্ছে। রাইট টু এডুকেশন অ্যাক্ট যখন এদেশে এসেছে এবং যখন বলা হচ্ছে সকলের জন্য শিক্ষা, এটাকে আইনে পরিণত করা হলো, তখন কপিল সিব্বল তার পরবর্তী সময় একটা কথা বলেছিলেন যে ওই সমস্ত কিছুকে আন্ডার ওয়ান অ্যারিনা আনার জন্য। সেই সময় কিন্তু মানে তথাকথিত, আমি বলতে বাধ্য হচ্ছি, তথাকথিত প্রগতিশীল বলে যারা নিজেদের দাবি করেন তারা বললেন না, সব ভেঙে চুরমার হয়ে যাবে। আজকের প্রয়োজনীয়তাটা বুঝতে পারি যদি আন্ডার ওয়ান অ্যারিনা আনা হয়। হ্যাঁ, আমি সিলেবাসের কথা বলছি না, কারণ শিক্ষার তার ভৌগোলিক অবস্থান, তার আর্থসামাজিক অবস্থানের উপর নির্ভর করে, যৌথ তালিকায় রয়েছে, আমি সিলেবাসের জন্য বলছি না। কিন্তু যে পুরো সিস্টেমটা আন্ডার ওয়ান অ্যারিনা, এটা কিন্তু কপিল সিব্বল বলেছিলেন। তার আগে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে এবং বিরতি থেকে ফিরে এসে আমরা আপনাদের দেখাবো যে কমিশন, সেই কমিশন তাতে কি তাতে থাকতে পারে, কি ধরনের প্রভিশন সেখানে থাকতে পারে, এগুলো দেখানোর চেষ্টা করবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তার আগে বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। বিধানসভা নির্বাচনের আগে অভিভাবক মহলের ক্ষোভ কমাতে উদ্যোগী সরকার। বেসরকারি স্কুলের লাগাম ছাড়া ফি বৃদ্ধি রুখতে পদক্ষেপ রাজ্যের। কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, তার আগে শিক্ষাক্ষেত্রে নতুন বিল আনার কথা জানালো রাজ্য সরকার। সন্তানের শিক্ষার ক্ষেত্রে রাজ্যের সিংহভাগ অভিভাবকরাই বেসরকারি স্কুলে ভরসা রাখেন। গ্রামাঞ্চলে তেমন সুযোগ না থাকলেও শহরের দিকে এর চলন বেশি। বেসরকারি স্কুলের লাগাম ছাড়া ফি বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ অভিভাবক মহল। 2020 সালে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কাছে এক নামী স্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখান। স্কুল কর্তৃপক্ষকে ফি বৃদ্ধির কারণ লিখিতভাবে দেওয়ার দাবি জানান অভিভাবকরা, কিন্তু সেই দাবি স্কুল না মানায় তাঁরা অবস্থানেও বসেন। 2022 সালে ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের শিরোনামে উঠে আসে কলকাতার 2 বেসরকারি স্কুল। করোনার পর হু করে বেতন বাড়ায় ক্ষোভ বাড়ে অভিভাবকদের। অভিযোগ ওঠে ফি না দেওয়ায় অনেক শিক্ষার্থীকে পরের ক্লাসে তোলেও নি স্কুল। অভিভাবকদের ক্ষোভ লাগাম ছাড়া হয়। স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখান তারা। পরিস্থিতি আঁচ করে নোটিশ ঝুলিয়ে স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করে স্কুল কর্তৃপক্ষ। 2023 সালেও শিক্ষামন্ত্রী শিক্ষা কমিশন গঠনের কথা বলেন, যদিও সেই সময় কমিশন গঠনের কাজ আর হয়ে ওঠেনি। 2025 সালে ফের শিক্ষা কমিশন গঠনের কথা বলেছেন শিক্ষামন্ত্রী। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় বেসরকারি স্কুলগুলিতে নানা সময় ফি বৃদ্ধির বিভিন্ন অভিযোগ ওঠে। অভিযোগ উপশমে বিল আনার কথা ভাবছে সরকার, কিন্তু অভিযোগ তলিয়ে দেখলেই বোঝা যাবে আসল সমস্যা কোথায়। বাম আমলে স্কুল থেকে ইংরেজি শিক্ষা তুলে দেওয়ার পরেই বেসরকারি স্কুলের দিকে ঝোঁকে রাজ্যের অভিভাবক মহল। সন্তানদের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য সরকারের চেয়ে বেসরকারি স্কুলেই আস্থা রাখতে শুরু করেন তারা। এরপর দিন যত এগিয়েছে সরকারি স্কুলগুলিতে ছাত্র সংখ্যায় টান পড়েছে। মিড ডে মিল সহ বিভিন্ন প্রকল্পের টানে গ্রামাঞ্চলে সরকারি স্কুলে নির্ভরতা থাকলেও শহরে বেসরকারির প্রতি ভরসা থেকেই যাচ্ছে। একটু আর্থিকভাবে সক্ষম পরিবারও সন্তানের জন্য বেসরকারি শিক্ষাক্ষেত্রকেই বেছে নিতে চাইছেন। তারই ফায়দা তুলছে বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে সরকারি স্কুলে ভরসা ফেরাতে পরিকাঠামো উন্নয়ন প্রয়োজন ছাত্র শিক্ষক হার বাড়ানো, স্কুলে শিক্ষা ব্যবস্থা আকর্ষণীয় করে তোলার উদ্যোগ। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, গত 2 বছরে দেশে জুড়ে সরকারি স্কুলে পড়ার প্রবণতা কিছুটা কমেছে। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী 2021-22 শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ভর্তির সংখ্যা ছিল 1,65,00,000। সেখানে 2023-24 শিক্ষাবর্ষে কমে দাঁড়ায় 1,60,00,000, কমেছে প্রায় 4%। তবে এই রিপোর্ট কিন্তু এও বলছে, প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরে পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেই পড়ার আগ্রহ বেশি পড়ুয়াদের। রিপোর্টে বলা হয়েছে, রাজ্যের 90% পড়ুয়াই পড়ছে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে।
এরই মধ্যে বেসরকারি স্কুলগুলিরও দাবি শিক্ষাক্ষেত্রে ব্যবসার উদ্যোগ নিয়ে তারা কাজে নেমেছে, ফলে চাপ দিয়ে ফি কমানোর চেষ্টা হলে তারা অন্য কথা ভাবতেই পারে, অর্থাৎ স্কুল বন্ধ করতেই পারে। কিছুদিন আগে স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারি পরিষেবা প্রদানকারী হাসপাতালগুলির মুখে একই সুর শোনা গিয়েছিল। লাগাম ছাড়া ফি বৃদ্ধি রুখতে বিল আনার কথা ভাবা হলেও বেসরকারি স্কুলগুলির অযৌক্তিক কার্যকলাপ বন্ধে সরকারি ক্ষেত্র আরও মজবুত করে তোলার কথা ভাবতে হবে। শিক্ষার্থীদের জন্য নতুন নতুন প্রকল্পের সঠিক রূপায়ণের দিকেও নজর রাখতে হবে বলে মনে করা হচ্ছে। কলকাতা টিভি। আমি আলোচনায় যেতে যেতেই আপনাদের একটু দেখাবো যে প্রস্তাবিত কমিশনে মোট 11 জন সদস্য থাকবেন। কমিশনের প্রধান হবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, থাকবেন স্কুল শিক্ষা কমিশনার, প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা সংসদের সভাপতি, শিক্ষামন্ত্রী মনোনীত 2 জন শিক্ষাবিদ, এছাড়া সিবিএসই এবং আইসিএসসি বোর্ডের প্রতিনিধিরাও থাকবেন। বিভিন্ন সরকারি স্কুলের বেতন সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে তা সমাধানের দায়িত্ব থাকবে এই কমিশনের ওপর। এই কমিশন গঠনের মূল উদ্দেশ্য বেসরকারি স্কুলগুলির অতিরিক্ত বেতন নেওয়া আটকানো এবং বেতন সংক্রান্ত অন্যান্য অভিযোগ খতিয়ে দেখে তা দ্রুত সমাধান করা। আমি একটু সম্পাদির কাছে আসবো। সম্পাদি, প্রথমত হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই নিয়ন্ত্রণটা সেটা কতটা ইম্পর্টেন্ট? অ্যাট দ্য সেম টাইম এই প্রশ্ন তো উঠবেই যে ঠিকই শিক্ষা মৌলিক অধিকারের মধ্যে পড়ে, কিন্তু আমরা দেখেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বেসরকারি স্কুলগুলো তাদের কাছে এই শিক্ষাদানটা সেটা বাণিজ্য এবং সেখানে তাদের প্রফিট অ্যান্ড লস রয়েছে। যেভাবে আমরা দেখেছি যে বেসরকারি হাসপাতালগুলোর ক্ষেত্রেও এই বক্তব্য উঠে এসেছিল যে যদি তারা তাদের মতো লাভ না করতে পারেন তাহলে তারা এখানে পরিষেবা দেবেন কেন? একই রকমভাবে এখানেও সেই সুর শোনা যেতে পারে। প্রথমত এই সরকারি স্কুলগুলোর একদিকে যে ভর্তির সংখ্যা কমছে, এই ভর্তির সংখ্যা কমছে না, কন্টিনিউয়াস যে আমরা বলছি যে বেসরকারি স্কুলগুলোতে ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে, তারা দিনের পর দিন ফিস দেওয়ার নিয়ে একটা চরমতম সংকট সেটা লক্ষ্য করতে পারছি এবং কোভিডের পর থেকে সেই চরমতম সংকটটা আরো বেড়েছে। তার মূল কারণ একদিকে আমি বলতে চাই এই আলোচনায়, একদিকে যেমন আমরা সরকারি ক্ষেত্রটা যেমনভাবে বেসরকারি ক্ষেত্রটা নিয়ন্ত্রণ করার কথা ভাবছেন পশ্চিমবঙ্গ সরকার এবং সেক্ষেত্রে হাইকোর্টের নির্দিষ্ট রায় আছে, সেই দিক থেকে লক্ষ্য রেখে এটা খুব জরুরি উদ্যোগ। তেমনি পাশাপাশি আমাদের ভাবতে হবে যে কেন বেসরকারি স্কুলে এত ফিস হওয়া সত্ত্বেও অভিভাবকরা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর দিকে ঝুঁকলেন। কন্টিনিউয়াসলি সেই দিকে ভর্তির প্রবণতা বাড়ছে কেন স্কুল থেকে? কেন? প্রথমত একটা আমি এক্ষুনি বলতে গেলে হাতে গড়ম উদাহরণ হচ্ছে কন্টিনিউয়াস দুর্নীতি শিক্ষাক্ষেত্রে, যে প্রাথমিক স্তর থেকে একেবারে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত যেভাবে নিয়োগ হয়েছে সেই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ডেফিনেটলি। কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে তথ্যের ক্ষেত্রে আমরা যদি দেখি এই প্রবণতাটা শুরু হয়েছে প্রবণতাটা শুরু হয়েছে 80-র দশকের মাঝামাঝি সময় থেকে, যখন এক্সপেরিমেন্ট করা হয়েছে। সম্পাদি প্লিজ, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? যখন এক্সপেরিমেন্ট করা হয়েছে প্রাথমিক থেকে ইংরেজি তুলে দেওয়া, এবং আমরা দেখেছি যে সেই সময় থেকে অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট স্কুলের রমরমা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। না, অবশ্যই নেই। এবং সেক্ষেত্রেও আমি বলবো যে বামফ্রন্ট সরকার বেতন একেবারে সম্পূর্ণ বেতন ছাড়া স্কুল দ্বাদশ শিক্ষা পর্যন্ত স্কুলের ক্ষেত্রে আমরা অবৈতনিক একটা কাঠামো চালু করেছিলেন, কিন্তু যেরকম ভাবে আমরা সেই সময় দেখেছি সরকারি স্কুলের ক্ষেত্রে একটা অমনোযোগ, শুধুমাত্রই কিন্তু ইংরেজি তুলে দেওয়াটা একমাত্র কাজ নয়, একমাত্র কারণ নয়। সামগ্রিকভাবে সরকারি শিক্ষা ব্যবস্থার ভেতরে একটা গলদ থাকলে তবেই সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি অনাস্থা জন্মায়, যেটা তখন থেকেই তৈরি হচ্ছিল। এবং দেখা গেছে যে সেই সময় থেকেই ভুঁইফোড় নানান ইংরেজি মাধ্যম স্কুল, ভুঁইফোড় আমি বলছি, ভালো স্কুলগুলোকে সেই তালিকায় রাখছি না, ভুঁইফোড় ইংরেজি মাধ্যম স্কুলের প্রতি লোকের আস্থা বাড়তে শুরু করলো। আমি
আমি এত বছর ধরে শিক্ষকতায় থেকে অধ্যাপনায় থেকে এটুকু বলতে পারি, এর পরিণতিতে পশ্চিমবঙ্গের যেমন নয় সারা ভারতবর্ষের শিক্ষা কোথাও উন্নত হয়নি। ভারতবর্ষ এবছর বিশ্ব র্যাঙ্কিং এর ক্ষেত্রে যে প্রতিযোগিতামূলক ব্যবস্থা আছে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণই করেনি, কারণ স্কুল শিক্ষার দিক থেকে আমরা প্রাথমিক স্তর থেকে এমন পিছিয়ে আছি যে উজবেকিস্তানের মতন দেশও আমাদের থেকে এগিয়ে যায়। ফলে সামগ্রিকভাবে একটা ভয়ানক অবস্থা আমাদের, যেটা সংবিধানের শিক্ষার অধিকার, মৌলিক অধিকার, সেই অধিকার নিয়ে কিন্তু ভারতীয় রাষ্ট্র ব্যবস্থাই ভাবেনি এবং প্রাইভেট স্কুলের আমি আসবো সম্পাদক এখানে দেবাশিসদার কাছে আসি যে অর্থাৎ আমাদের রাষ্ট্রই তারা ওপেন করে দিয়েছে। রাষ্ট্রই কি আসলে শিক্ষাকে খুব হালকাভাবে নিচ্ছে? সম্পাদক যে প্রশ্ন তুলছেন, দেখুন মানে শিক্ষা অবশ্যই একটা যৌথ তালিকার মধ্যে পড়ে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যদি আমরা সেই জায়গায় যাই, শিক্ষা যে স্ট্যান্ডার্ড অফ শিক্ষা এটা কিন্তু বিভিন্ন স্টেটে বিভিন্নভাবে ভ্যারি করে। প্রত্যেকটা আজকে যদি আপনি পশ্চিমবঙ্গের সাথে অন্য জায়গায় শিক্ষার মান নিয়ে তুলনা করেন, অন্যান্য অনেক রাজ্য অনেকভাবে এগিয়ে আছে, তার কারণও আছে। এক সময় কিন্তু আমাদের যখন আমাদের স্বাধীনতা বা তার পরবর্তী সময় যে জায়গায় শিক্ষা ব্যবস্থা ছিল, পরবর্তীকালে লেফট-ফ্রন্ট গভর্নমেন্ট আসার পরে সেখান থেকে অনেক ডেটোরিওরেশন হয়েছে। সেটা কেন হয়েছে অবশ্যই এটা নিয়ে বহুবার আলোচনা হয়েছে, নতুন করে আলোচনা করার কোনো দরকার নেই। কিন্তু আমরা এটুকুই বলতে পারি, আজকে কিন্তু যে শিক্ষার মান বা আজকে আমরা বিভিন্ন দেখুন বেসরকারি স্কুলে কেন মানুষ যাচ্ছে সেটা বুঝতে হবে, সেখানে যাচ্ছে ভালো এডুকেশন নেওয়ার জন্য। তাহলে সরকারি স্কুলে মান কেন পড়ে যাচ্ছে সেটাও একসাথে কিন্তু ভাবতে হবে। এই যে সরকারি স্কুলে মান প্রথম আজকে আপনি অল ইন্ডিয়া লেভেলে বা যদি আপনি বাইরের কোনো পরিসরে যান, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 3টে ল্যাঙ্গুয়েজকে খুব ভালোভাবে জানতে হবে। এক মাতৃভাষা, 2 নম্বর হচ্ছে ইংলিশ এবং হিন্দি। এছাড়া কিন্তু আপনি কোথাও কিন্তু মানে যদি আপনি একটা দেশীয় স্তরেও যান, আপনি কোথাও গিয়ে কোনো ঠাঁই পাবেন না। তো আজকে আমাদের একটা মানে অনেক মেধাবী ছাত্রকে আমি দেখেছি, হয়তো ভালো ডাক্তার বা অন্য কিছু, তারা অনেক সময় ভালো করে ইংরেজিতে মানে কথাবার্তা বা হিন্দিতেও ভীষণভাবে তাদের স্কিল পুয়ার হওয়ার জন্য তারা কিন্তু সেই জায়গায় গিয়ে যখন দেশীয় স্তরে যান সেইভাবে কিন্তু গিয়ে প্রতিষ্ঠা পান না। তো সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যে আজকে যে এডুকেশন পলিসি নিয়ে যদি আমরা আলোচনা করি, আজকে 3টে জিনিস আপনাকে মানতে হবে। এক, আমাদের যে শিক্ষার মান সেটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভ্যারি করছে। এটার কারণ কিন্তু বিভিন্ন সরকারের যে পলিসি, স্টেটে যে এডুকেশন পলিসি তার জন্য হয়েছে। এবং দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমরা যে জায়গায় আজকে এখানে দাঁড়িয়ে আছি, এখানে লেফট ফ্রন্ট ছেড়ে যাওয়ার পরে পরবর্তীকালে এই যে বিভিন্ন শিক্ষক দুর্নীতি বা এই যে স্ক্যামগুলো হয়েছে, প্রপার শিক্ষক যদি নিয়োগ হতো তাহলে কিন্তু এতটা খারাপ অবস্থা আসতো না। এবং লাস্ট একটা কথা বলি, আজকে কিন্তু টেকনোলজি অনেক এগিয়ে গেছে। সেখানে যদি ক্লাসরুম থেকে আপনি বলুন, সেখান থেকে আজকে বেসরকারি স্কুলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবধি চলে গেছি। কিন্তু আমাদের সরকারি স্কুলে গিয়ে যদি দেখেন সেই জায়গায় যে মান যে জায়গায় পড়ে আছে, সেটা কিন্তু মানে দুটোর কম্পারিজনে আসছে না। দেখুন, দুর্নীতি নিয়ে একটু আগে সম্পাদক যেটা বলছিলেন, একটা কথা বলে রাখি যে জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী তখন 7 থেকে 8 বছর এই স্কুল ক্ষেত্রে নিয়োগ এক প্রকার বন্ধ ছিল। এই দুর্নীতির অভিযোগে একের পর এক হাইকোর্টে মামলা চলছিল। এটা স্বয়ং জ্যোতিবাবু করণ থাপারকে দেওয়ার ইন্টারভিউতে বলছেন। এরকম একটি ক্লিপ কিন্তু অলরেডি রয়েছে। অর্থাৎ এখানে এরকম কিছু হয়নি বলে চ্যালেঞ্জ করার কোনো মানে নেই। এই দুর্নীতির অভিযোগে শিক্ষাক্ষেত্র সাফার করা, এটা এই বামফ্রন্ট আমলে আমরা এত দেখেছি, সেই সময় তো রিপোর্টেড হতো না, যার ফলে সেটা নিয়ে হইচই তুলনায় অনেক কম হয়েছিল। দিদি এক সেকেন্ড, এর মানে এই নয় যে পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী থাকাকালীন যে অভিযোগগুলো উঠেছে সেগুলো দারুণ কিছু, সেটা অত্যন্ত জঘন্য, তার জন্য তার দলীয় স্তরে শাস্তি ইত্যাদি এবং আইনের চোখে যা শাস্তি হওয়ার সেটা হোক, সেটা নিয়ে কোনো অন্য কথা নেই। কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির প্রসঙ্গে সাফারি প্রথম করছে, আগে জীবনে কোনো দিন কিছু হয়নি, সব দোয়া তুলসী বাধা ছিল, এসব একদম ফালতু কথা। জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন যা হাল হয়েছিল সে সময় শিক্ষার, বিভিন্ন ওই জেলা থেকে অ্যাপয়েন্টমেন্ট হতো, লোকাল কমিটি জোনাল কমিটি হয়ে চিরকুট দিয়ে অ্যাপয়েন্টমেন্ট, ওসব আমরা দেখেছি। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে, একটু আগে দেবাশিস যে হিন্দির ত্রিভাষা নীতির কথা বললেন, যে এনইপির মাধ্যমে এই যে হিন্দি চাপিয়ে দেওয়া নিয়ে তামিলনাড়ু কিন্তু অলরেডি বিরোধিতা শুরু করে দিয়েছে এবং সার্বিকভাবে দেশীয় স্তর আন্তর্জাতিক স্তর কোনো স্তরেই আলাদা করে হিন্দি চাপিয়ে দেওয়াটা কোনো শিক্ষার মান উন্নতির কোনো পথ হতে পারে না, পদ্ধতি হতে পারে না। সুপ্রিয় বাবু, আমাকে একটা কথা বলুন, যে যখন ছেলে বা মেয়ের জন্য আমরা স্কুল চুজ করার কথা ভাবছি, আমরা যখন শিক্ষার মানের কথা বলছি, আসলে কি শিক্ষার মান বলতে শিক্ষার মান ইজ ইকুয়াল টু ইংরেজি জানা, এই দুটোকে আমরা গুলিয়ে ফেলছি না?
না, গুলিয়ে ফেলছি না, কারণ ভারতবর্ষের মতো একটা এরকম একটা দেশে ইংরাজি জানাটা একটা প্রয়োজনীয় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে সমস্ত ক্ষেত্রে। কিন্তু আমি এখানে বলবো, আপনি যে প্রথমে একটু আগে যে প্রশ্নটা করলেন, আসলে আমাদের দেশে রাজ্যভিত্তিতে শিক্ষার মানের পার্থক্যের দিকে যাচ্ছি না, কিন্তু টু সিস্টেম অফ এডুকেশন চলছে, একদিকে সরকারি একদিকে বেসরকারি, দুই ধরনের নাগরিক তৈরির চেষ্টা চলছে। 80-র দশক থেকে শিক্ষার উপর যে আক্রমণের কথা বলা হয়েছে তা আজও চলছে। NEP 2020 একটা অত্যন্ত শিক্ষা সংহারক একটা নীতি। এই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু আমি একজন অভিভাবক হিসাবে, আমি যখন ছাত্র ছিলাম কোনো সরকারি রাজনৈতিক দলগুলোকে আমি লড়াই করতে দেখিনি শিক্ষা নিয়ে। একটিমাত্র রাজনৈতিক দল সারা দেশ জুড়ে আন্দোলন করছে, আমরা দেখেছি সেই দলটি একটি বামপন্থী দল, SUCI কমিউনিস্ট। আমরা দেখেছি সুশীল মুখার্জিকে, আমরা দেখেছি অরবিন্দ্রনাথ বসুকে, তারা এই এডুকেশনটাকে বাঁচানোর জন্য লড়াই করছেন। আজকে দেখুন একটা সুন্দর ড্রাফট আছে বেসরকারি স্কুলগুলোকে নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রের হাতে, ন্যাশনাল চাইল্ড রাইটস কমিশন দিয়েছে, সেই ড্রাফটটা কেন্দ্রের হাতে আছে। কেন্দ্রীয় সরকার সেটাকে যেমন প্লেস করছে না, কোনো বিরোধী দলকে সেটা নিয়ে কোনো কথা বলছে। তাহলে আজকে এডুকেশনটাকে রক্ষার জন্য আমাদের অভিভাবকদের ভাবতে হবে, আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে, সরকারি শিক্ষার মানোন্নয়নের দাবিতে আমাদের লড়তে হবে, কারণ ওইটা হচ্ছে মূল জায়গা। ওই জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, একটা বড় সংখ্যক ছাত্রছাত্রী আমাদের দেশে যারা অভিভাবকদের কি এখন একটা অবসেশন হয়ে যায়নি প্রাইভেট স্কুল নিয়ে? না, অবসেশন নয়, আমাদের ওই মানটাই যদি সরকারি স্কুলে দেয় আমরা সরকারি স্কুলমুখী হব। আমরা হচ্ছিলাম তো সরকারি স্কুলমুখী, আজকে শিক্ষার মানটা সরকারি স্কুলে যে জায়গায় গেছে, পড়াশোনা করে কৃতি ছাত্রছাত্রীরা বেরোচ্ছে না এমনটা তো নয়, বেরোলেও তার খুব কম জায়গায় আছে। আপনি তাকিয়ে দেখুন, আপনি নিজে বললেন স্কুল ছুট বাড়ছে কেন? আজকে সরকারি স্কুলে তারা অর্থনৈতিকভাবে এত পিছিয়ে পড়ছে যে আজকে মানে মিড ডে মিল দিয়ে সরকারি স্কুলে নিয়ে আসতে হচ্ছে। টু সিস্টেম অফ এডুকেশন আজকে মূল কারণ। আমরা শুধুমাত্র একটা ভালো এডুকেশন পাওয়ার জন্য বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছি, সেই ভালো এডুকেশনটা যদি সরকারি স্কুল দেয় আমরা সরকারি স্কুলে যাব। ফলে দুটো দরকার, সরকারি স্কুলের মানোন্নয়ন, অপরদিকে বেসরকারি স্কুলগুলোকে নিয়ন্ত্রণ। আমরা অশোকদার কাছে এখানে প্রশ্ন, যে অশোকদা এটা কতটা শিক্ষার মান সংক্রান্ত? ডেফিনেটলি আমি এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই যে সরকারি স্কুলগুলোতে শিক্ষার মান থেকে শুরু করে, শিক্ষকের সংখ্যা থেকে শুরু করে, শিক্ষকের মান থেকে শুরু করে নানা কিছু নিয়ে প্রশ্ন রয়েছে, পরিকাঠামো নিয়ে প্রশ্ন রয়েছে। তো অ্যাট দ্য সেম টাইম এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও কি একটা, যেটাকে আমরা খুব আজকাল একটা শব্দ বেরিয়েছে, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, অর্থাৎ এটাও কি কোথাও একজন গার্জিয়ান যদি তার পাশে একটা নামী শিক্ষা প্রতিষ্ঠান থাকেও যেটা সরকারি স্কুল, যেটা সরকারি বাংলা মাধ্যম স্কুল, যেখানে সঠিক শিক্ষার মান রয়েছে, তাহলেও কি তারা সেটাকে চুজ করবেন নাকি কোথাও পিয়ার প্রেশার? দেখুন, আমি একটা কথা, আমি আলোচনাটা এতক্ষণ ধরে শুনলাম, প্রশ্ন হচ্ছে যে দুর্নীতি তো হয়েছে, শিক্ষাক্ষেত্রে চরম দুর্নীতি হয়েছে, কিন্তু এই দুর্নীতির যে টাইম স্প্যানটা যদি আমি ধরে নিলাম 2011 থেকে দুর্নীতি শুরু হয়েছে এবং 2024 পর্যন্ত, কিন্তু যে রোগের কথা আমরা বলছি সেটা 10 বছরের রোগ নয়, এটা 1 দশকের রোগ নয়, কখনো হতে পারে না। দ্বিতীয় নম্বর যেটা কথা, যেটা আমরা আলোচনার থেকে এড়িয়ে যাচ্ছি, কোনো একজন অভিভাবকদের প্রতিনিধি, একটা ভয়ঙ্কর জায়গা যেটা হয়েছে, গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলগুলিতে ওই মানে অভিভাবক প্রতিনিধির যে নির্বাচনটি বন্ধ হয়ে গেছে। এটা কিছু করার নেই, যারা গভর্নমেন্ট স্পন্সরটা টিক মেরেছিল তখন দুটো, তো একটা গভর্নমেন্ট স্পন্সর্ড আর একটা হচ্ছে আপনার সরকার পোষিত আর সরকার সাহায্যপ্রাপ্ত এডেড থেকে যারা স্পন্সর্ডে গেছে সেখানে পরিচালন সমিতির নির্বাচনী আর নেই এবং অভিভাবক প্রতিনিধিটাও ওই সরকারের পক্ষ থেকে ঠিক করে দেওয়া হয়। এটা ভয়ানক 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 একটা বাজে দিক, গণতন্ত্রটা ধ্বংস হয়ে গেছে। মধ্যশিক্ষা পর্ষদের একটা নির্বাচন হতো, সে নির্বাচনটা বন্ধ, প্রতিনিধিমূলক নির্বাচন। সুতরাং এই যে গণতন্ত্রের উপরে আক্রমণটা শিক্ষাক্ষেত্রেও এসছে। মপিয়া কথাটা হচ্ছে মিড ডে মিল নিয়ে আলোচনাটা হচ্ছিল, আমি সেখানে গিয়ে এই আলোচনাটা আসবো একটু, যে মিড ডে মিল দিয়ে স্কুলমুখী করতে হবে এর প্রয়োজনীয়তাটা অনুভব করেছিল কিন্তু সেদিনের ডক্টর মনমোহন সিংয়ের সরকার। এবং মিড ডে মিলের প্রয়োজনীয়তা, এই যে বলে খিচুড়ি স্কুল, এই ন্যারেটিভটা যে তৈরি করা হয়েছে, এর ন্যারেটিভটা খুব সচেতনভাবে তৈরি করেছে শব্দবন্ধটা খিচুড়ি স্কুল। এটা ভয়ানক একটা, মানে আমি বলবো মানে আমরা এখানে সম্পাদের কাছে প্রশ্ন, যে সম্পাদের যে পরিবারের, অর্থাৎ যে সচ্ছল পরিবার, মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবার, যাদের বাচ্চাকে মিড ডে মিলের প্রলোভনের স্কুল যেতে হয় না, যাদের বাচ্চাকে তাদের
স্বাচ্ছন্দ্য মতো তারা নানা কিছু দিতে পারেন, যাদের হয়তো সরকারি ট্যাবের ওপর ভরসা করতে হয় না। এই যে সেকশনটা, তারা তো এই মুহূর্তে ভীষণভাবে এই বেসরকারি স্কুলগুলোর ওপরেই নির্ভরশীল, এবং সেখানে তারা যথেষ্ট ফিস দিয়ে সেখানেই বাচ্চাকে পাঠাতে চান, এবং কোন স্কুলের শিক্ষার মান কীরকম সেটা সম্পর্কে তারা ততটা ওয়াকিবহাল কি আদৌ, নাকি যেটা আমি আবারও বলছি যে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, যে আমার বাচ্চাকে আমি এই যুগে একটা সরকারি স্কুলে পাঠাতে পারবো না, পিয়ার প্রেশার, সবার বাচ্চা যাচ্ছে, এটাও তো ম্যাটার করছে। হ্যাঁ হ্যাঁ, দেখো একদিক থেকে আমি বলবো যে আমাদের সময়ে আমরা তো সব বাংলা মাধ্যম স্কুলে পড়েই সারা বিশ্বের নানান জায়গায় পড়াচ্ছি, হ্যাঁ, এবং তোমরা যদি এদেশ থেকে যারা অত্যন্ত নামী পৃথিবীর নানান ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে সেই তালিকাও আমরা যদি দেখি, তাহলে আমরা একটা জেনারেশন পর্যন্ত দেখব যে সবাই কিন্তু বাংলা মাধ্যম এবং সরকারি স্কুল থেকে গিয়ে প্রতিষ্ঠিত হতে পেরেছেন। সেখানে ইংরেজি জানাটা কে কতটা জানি, এবং সরকারি স্কুলে পড়লে, বাংলা মাধ্যম স্কুলে পড়লে ইংরেজি জানলো না, এটা কোনো মানে এটার কোনো সেখানে প্যারামিটার কিন্তু হয়নি। দেখা যাচ্ছে যে ইংরেজি সবাই শিখে নিতে পারছে, ইংরেজি যথেষ্ট ভালো শেখানো হতো। সুতরাং এটা কোনো কারণ নয়। অন্য আরো রোগের বাসা, ব্যাধিগ্রস্ততা রয়েছে, এবং অবশ্যই একটা সংস্কৃতি তৈরি হয়েছে, যে সংস্কৃতিটা আমাদের টানছে হচ্ছে ওই তুমি যেটা বলছো যে ফিয়ার অফ মিসিং আউট। অবশ্যই একটা সংস্কৃতি আধা মফস্বল ইত্যাদিতেও তৈরি হয়েছে, শহর, কলকাতা শহরের বাইরেও, যে আমাকে যেমন করে হোক পাঠাতে হবেই ইংরেজি মাধ্যম স্কুলে। এবং ইংরেজি মাধ্যম যে বেসরকারি স্কুল যদি খুব খারাপও হয়, সেটার মান যাচাই না করেও যে ইংরেজি মাধ্যমে পড়ছে সেটাই অনেক কথা। কিন্তু ব্যাপার প্রশ্ন হচ্ছে ইংরেজি ভাষা পৃথিবীর কটা খুব উন্নত বিশ্বের দেশে পড়ানো হয় না। তো দেখা যাচ্ছে যে আফ্রিকার দেশগুলোতে ইংরেজি ভাষা রয়েছে, তারা অনেক পিছিয়ে, কিন্তু ইউরোপের বহু দেশে ইংরেজি ভাষা তো তা চলেই না, সেখানে তারা এগিয়ে। চীন জাপানে ইংরেজি ভাষা তো চলেই না, সেখানে তারা এগিয়ে। আমাদের এই কলোনিয়াল মেন্টালিটি শিক্ষার যে গোড়ায় গলদ সেখানে এনে দিচ্ছে। আমরা যে ইংরেজি ভাষা বলতে পারি বলে কোথায় ছেলেমেয়েরা কাজ করছে না, খুব কম পয়সায় তারা হয়তো কল সেন্টারে কাজ পাচ্ছে ইংরেজি ভাষাটা বলতে পারে বলে। কিন্তু তাদের কি খুব সুবিধা সর্বক্ষেত্রে হচ্ছে? বা ভারতবর্ষের যে লেবার যারা যাচ্ছে সারা পৃথিবী জুড়ে, তাদের মান কি প্রচুর উন্নত হয়েছে? অনির্বাণ, এখানে আমার প্রশ্ন যে তাহলে সরকার কি আসলে তার যে সার্বিকভাবে সরকারি শিক্ষা ক্ষেত্রটার খোলনলচে বদলানো, সেখানে প্রপার শিক্ষার মান সুনিশ্চিত করা, প্রপার পরিকাঠামো, প্রপার শিক্ষক নিয়োগ, এই সমস্ত কিছু থেকে শিফট করে প্রাইভেট সেক্টরে যে বেসরকারি যে বেসরকারি যে শিক্ষাক্ষেত্র, সেখানে তাদের নিয়ন্ত্রণ রেখে কোথাও আরও বেশি করে বেসরকারি শিক্ষাক্ষেত্রটাকেই বুঝ দেওয়ার পথে হাঁটছে। ঠিক আছে, মানে সরকারি শিক্ষাক্ষেত্র সেটা কেউ সেটা নিয়ে কেয়ার করছে না, অতএব তার কিছু হবে না, তাই অনীহাটা যেটা সরকারেরও আসছে। দেখুন, আপনারাই দেখালেন যে 90% বেশি পড়ুয়া এখনো সরকারি শিক্ষা ক্ষেত্রেই পড়াশোনা করে। সরকার যদি আমি তর্কের ক্ষেত্রে ধরেও নিতাম যে এরকম মনোভাব তাদের থাকবে যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে আমি অবহেলা করবো, আমি সেটা একদম ভোটের পাটিগণিতে চলে যাচ্ছি। 90% পড়ুয়া মানে ধরুন 90% ভোটারও তো বাবা মা তো বটে, তারা 90% ভোটারও বটে, তাদেরকে আপনি অবহেলা করে শুধু 10%কে তর্কের খাতিরে যেটা বলছেন বুঝ দেওয়ার জন্য এসব যদি করে, সে তো সুইসাইড করবে। এরকম বোকামো কোনো পলিটিক্যাল পার্টি জীবনে করবে না। এখানে বেসরকারি ক্ষেত্রে যে বাড়বাড়ন্তটা, মানে অন্যায় বাড়বাড়ন্ত আমরা দেখছি, সেটা সরাসরি প্রভাব বহু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। করোনার পর তার মাত্রা অনেক বেড়ে গেছে বলে অভিযোগ উঠছে, সেই জায়গা থেকে পদক্ষেপ। আমি আবার আপনাকে বলছি, সরকারি শিক্ষা ব্যবস্থার খোলনলচে বদলে আরও ভালো করার যে বক্তব্য হচ্ছে, সেটা প্র্যাকটিক্যালি ফিজিবল কি ফিজিবল না সেটা অন্য প্রশ্ন, কিন্তু আইডিয়া হিসেবে সেটা আমি নিজেই অ্যাকসেপ্ট করছি। হ্যাঁ, এরকম যদি হয় যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থা অল ওভার দ্য কান্ট্রি, শুধু স্টেট বলে নয়, সেখানে এমন জায়গায় যাচ্ছে যে বেসরকারিতে অলমোস্ট কাউকে যেতেই হচ্ছে না, এটা তো স্বপ্নের মতো, ইউটোপিয়ার মতো। সেই জায়গায় যদি আমরা রিচ করতে পারি, নাথিং লাইক ইট। আর একটা কথা, সংবিধানে প্রথমে এডুকেশন স্টেট লিস্টে ছিল, ইন্দিরা গান্ধী সেটাকে কনকারেন্ট লিস্টে নিয়ে গেলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওটা স্টেট লিস্টে ফিরে আসা উচিত। এডুকেশন পুরোপুরি স্টেট গভর্নমেন্টের সাবজেক্ট হলে, এবং সেটা সংক্রান্ত যা ফান্ডিং এর প্রশ্ন, বহু ক্ষেত্রে ইউনিয়ন গভর্নমেন্টকে ডিপেন্ড করতে হয়, স্টেট যদি হ্যান্ডেল করতে পারে অনেক বেটার হবে। আমাদের একটাই বক্তব্য আছে যে এই যে স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, নিঃসন্দেহে সরকারি ব্যবস্থা যদি এটা না আরও উন্নত হয়,
লোকের, দেখুন আমি কাউকে প্রিভেন্ট করতে পারি তখনই যখন আমরা এই জায়গাটাকে মানে আমরা ঢুকতে পারবো। আর 2 নম্বর কথা, এই যে অবশ্যই এই যে এইভাবে ফিজ নিচ্ছে, এটা তো একটা মানে লিমিটলেস হয়ে যাচ্ছে। সেটার জন্য সরকার অবশ্যই আইন প্রণয়ন করুক, কিন্তু সঙ্গে একই সাথে দেখতে হবে ওই বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রেও যে এইভাবে ধরুন সবকিছুই আছে অথচ কিছুই হচ্ছে না, এটাও কিন্তু একই সাথে সময় একদম থাকলে হবে না। সময় একদম শেষ। 2 বছর আগেও আমরা দেখেছিলাম যে বিধানসভায় এই কমিশনের সম্পর্কে উদ্যোগ যে নেওয়া হচ্ছে সেটা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। গতকাল আবারও তিনি জানিয়েছেন শেষ পর্যন্ত এই কমিশন গঠিত হয় কি না এবং শেষ পর্যন্ত তা কতটা কার্যকরী হয় সেটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।